আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচরা থেকে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচরায় যে সমাজ ব্যবস্থা আলোচনা করা হয়েছে কিংবা প্রকাশিত হয়েছে, এই টপিকের আঙ্গিকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা নিয়ে। বাংলা সাহিত্যের সমৃদ্ধ পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি অতুলনীয় নাম। কেবল উপন্যাস, নাটক, কবিতা, ছোটগল্প দিয়েই তিনি নিজের সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেননি, তার সাথে যুক্ত ছিল অনবদ্য ছড়া সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম লিখিতভাবে ছড়া সংগ্রহ করে প্রচারের প্রয়াস করেন। ছড়ার মাহাত্ম্যকে তিনি মর্মে উপলব্ধি করেছিলেন বলেই নিজেও ছড়া রচনায় ব্রতী হয়েছিলেন। জীবনের শেষ সময়গুলোতেও ছড়া রচনার মাধ্যমে তিনি নিজের মানসিক প্রশান্তি খুঁজে পেয়েছিলেন। অসাধারণ শিশুমনস্কতা ও বিভিন্ন বিষয়ে আশ্রিত তার ছড়াগুলো ছড়া সাহিত্য হিসেবে মর্যাদা লাভ করেছে। সাধারণত লোকমুখে প্রচলিত ছড়াকে লোকছড়া হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম ছড়া সংগ্রাহক রবীন্দ্রনাথ ঠাকুর ছড়াগুলো প্রধানত মেয়েদের মধ্যে প্রচলিত ছিল, তাই তিনি প্রথমে এগুলোকে মেয়েলি ছড়া এবং পরবর্তীতে তা ছেলেবুলানো ছড়া নামে আখ্যায়িত করেন। এসব ছড়ায় সাধারণত প্রকৃতি ও গ্রামীণ জীবন, শিশু ও তাদের কল্পনা জগৎ, কৌতুক ও রসধর্মিতা, বাঙালির সমাজ ব্যবস্থা অত্যন্ত সুনিপুণভাবে বর্ণিত হয়েছে। তার লোকছড়ার অন্তর্ভুক্ত 4টি অংশ, যথা ছেলেবুলানো ছড়া 2, কবি সঙ্গীত এবং গ্রাম্য সাহিত্য, সর্বাংশ জুড়ে বাংলার সমাজ ব্যবস্থা বিধৃত রয়েছে। রবীন্দ্রনাথের লোকছড়ায় তৎকালীন সমাজের কিছু চিত্র, যেমন বিবাহের যানবাহন ব্যবস্থা, সমাজে চোর বিদ্যমান, তাদের খাদ্যাভ্যাস প্রভৃতি লক্ষ্য করা যায়। তৎকালীন সমাজে বিবাহের সময় কন্যাকে বরের বাসায় আননের জন্য পালকি ব্যবহার করা হতো, তা ছড়ায় দেখা যায়। নিমাই সরকারের বেটা পালকি বের করেছি ফুলের ঝাড়া দিয়ে, পুটুমণিকে নিয়ে যাব বকুলতলা দিয়ে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের 13 নং ছড়ায় দেখা যায়। তৎকালীন সমাজ ব্যবস্থায় চুরি করার প্রবণতাও প্রবল ছিল, তবে চোর যে কোনো সাধারণ জিনিস চুরি করত না, তার উৎকৃষ্ট প্রমাণও মেলে রবীন্দ্রনাথের ছড়ায়। দেখা যায়, ঘটি নেয় না, বাটি নেয় না সোনার ঝাড়ি, যে ঘরেতে রাঙ্গাবো সেই ঘরেতে চুরি। সমাজে বহু বিবাহ প্রথাও বিদ্যমান ছিল, ছড়ায় দেখা যায়, সুরসুরিনী গুরগুরনি নদে এলো বান, শিব ঠাকুর বিয়ে করলেন 3 কন্যে দান, 1 কন্যে রাধেন বারেন, 1 কন্যে খান, 1 কন্যে না পেয়ে বাপের বাড়ি যান। তৎকালীন সমাজের কিছু খাদ্যদ্রব্য যা এখনও প্রচলিত আছে, তারও উল্লেখ পাওয়া যায় রবীন্দ্রনাথের লোকছড়ায়। সরু ধানের চিড়ে দেব নাগর খেলাতে, রস করা নাড়ু দেব শাশুড়ি ভোলাতে। রবীন্দ্রনাথের লোকছড়ায় গ্রাম্য সাহিত্য অংশে দেখা যায়, তোমার পিতা আছে বটে অর্থের অধিকারী, সেও কি দিতে পারে না দুমুঠো শঙ্খের মজুরি। সংসারে অভাব অনটনের ক্রান্তি লগ্নে পুরুষ সাধারণত তাদের স্ত্রীর বাবার আর্থিক সচ্ছলতা থাকলে স্ত্রীকে তার বাবার বাসা থেকে অর্থ করি আনার আহ্বান করত, যা আলোচ্য অংশে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের লোকছড়ায় বাংলার গ্রামীণ সমাজের প্রাত্যহিক জীবন, কৃষক জীবন, হাট বাজার, উৎসব, খাদ্যাভ্যাস ইত্যাদি পাওয়া যায়। যেমন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, মাছ ভাত রাঁধবো তোরে খাওয়াবো। এখানে একটি কৃষিজ সমাজের খাদ্য সংস্কৃতি এবং চাঁদের প্রতি লোকবিশ্বাস প্রতিফলিত হয়। নারীরা সমাজে মূলত গৃহকেন্দ্রিক জীবনে আবদ্ধ, কিন্তু ছড়ায় তাদের জীবনের নানান দিক, যেমন সংসার, সন্তান লালন, বিয়ের আয়োজন দেখা যায়। নারীদের শ্রম, ভালোবাসা এবং তাদের দায়িত্বশীলতা এইসব ছড়ায় প্রতিফলিত হয়েছে। লোকছড়ায় ধরা পড়ে বাংলার মানুষজনের বিশ্বাস ও সংস্কৃতি, যেমন ভূত, রাক্ষস, পরী, চাঁদ, বৃষ্টি, নদী ইত্যাদি। এই উপাদানগুলোর মাধ্যমে তৎকালীন সমাজের চিন্তা ভাবনা ও জীবনবোধ প্রতিফলিত হয়। পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লোকছড়ার মাধ্যমে শুধু কাব্যিক আনন্দ দেননি, বরং এর মাধ্যমে তিনি একটি সময়ের সমাজ ব্যবস্থা, মানুষের চিন্তাধারা ও জীবনধারার দলিল রচনা করেছেন। ছন্দের সহজতা ও শব্দের প্রাণবন্ততায় তার এই রচনাগুলি আমাদের সামাজিক ইতিহাসের এক মূল্যবান উৎস হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে।